একের পর এক বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর অনিয়ম। খালের জায়গা দখল করে গড়ে উঠেছে হাট সমান ফার্ম। অভিযানের খবরে রাতেই পশু গায়েব। যশোর থেকে 1 লাখ টাকায় ছাগল এনে পাকিস্তানি বলে দাম হাঁকে 15 লাখ। খালের যে ডিমার্কেশন, সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্ম নেই। উনি এখানে বিক্রি করতে অনেকবার ওনাকে জেন্টলম্যান হিসেবে বলা হয়েছিল, কিন্তু উনি ওটার তোয়াক্কা করার প্রয়োজন মনে করেন। রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান। পদবীর দাপটে গাজীপুরে ছাগলকান্ডের মতিউরের অঢেল সম্পত্তি। টঙ্গীতে গার্মেন্টস কবি ভাই রাতারাতি শিল্পপতি কিনেছেন 19 কোটি টাকার জমি। প্রথম খুলছে তো ফ্যাক্টরি, এখন পর্যন্ত কেউ আসেনি। ফ্যাক্টরি এক সময় ছোট ছিল, এখন তো এটা রাতারাতি 10 তলা একটা বড় বিল্ডিং হয়েছে। জমিটার মূল্য আছে 15 থেকে 20 লাখ টাকা কাঠা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রবির সুপার নেটওয়ার্কে কথা চলবে সারা মাস, 129 টাকায় 130 মিনিট। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার। অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা বলছে আওয়ামী লীগ। লক্ষ্য তারেককে ফেরানো। যার জন্য সপরিবারে এভাবে নির্মমভাবে আমাদেরকে হত্যা করতে হলো। শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধ প্রধানমন্ত্রী। বললেন প্রাক প্রাথমিকে সময় বেড়ে হবে 2 বছর। চকলেট ভ্যানিলা ফ্লেভারের পুষ্টিকর বিস্কিট দেওয়ার নির্দেশ। গ্রেফতার 7 জনই সরাসরি অংশ নেয় এমপি আনার হত্যায়। এখনো জানা যায়নি কারণ। ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্ব আমলে নিয়ে চলছে তদন্ত, জানালেন ডিবি প্রধান। অ্যাটেন্ডেন্ট ও নিরাপত্তা কর্মী থাকার পরও ট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কিভাবে? উত্তর মেলেনি এখনো। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। গ্রেফতার আরও এক। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না। এখনো শান্তদের পক্ষে সাফাই গাইছে ক্রিকেট বোর্ড। সমালোচনার তোয়াক্কা না করে বিশ্বকাপের সেমিতে ওঠার সুযোগ নষ্ট করা দলকে নিয়ে বিসিবির সভাপতির প্রশংসা। দম্ভচূর্ণ হলো সাদিক অ্যাগ্রোর। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে ব্যবসা করার সত্যতা মেলায় ভেঙে ফেলা হয়েছে প্রতিষ্ঠানটির একাংশ। এছাড়াও উচ্ছেদ করা হয়েছে অন্যান্য দখলদারদেরও। সিটি কর্পোরেশন জানায় খালে পানি প্রবাহ ফেরাতে কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলমুক্ত করে রামচন্দ্রপুর খালের পানির প্রবাহ ফেরাতে উচ্ছেদ অভিযান হবে বৃহস্পতিবার। এমন তথ্য আগের রাতেই জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর সেই খবরে আশেপাশের অনেক দখলদার আগেই সরিয়ে নেন নিজেদের স্থাপনা। কিন্তু ব্যতিক্রম কেবল আলোচিত পশুর খামার সাদিক অ্যাগ্রো। রাতের বেলা বেশ কিছু গরু ছাগল সরিয়ে নিলেও নিজেদের অবস্থান ছাড়তে অনড় তারা। এমনকি খালের জায়গা দখল করেনি বলেও দাবি করেছিল প্রতিষ্ঠানটি। সাদিক অ্যাগ্রোর মালিক শাহ ইমরান হোসেন পাঠান তারেক প্রতিনিধিকে। দ্বিধায় পড়ে যায় সিটি কর্পোরেশনের উচ্ছেদকারী দলও। খালের যে ডিমার্কেশন, সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্ম নেই। এটা একটা প্রাইভেট জায়গার উপরে, এবং প্রাইভেট জায়গার যে মালিক যারা, তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। অভিযান শুরুর নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা এসে ভূমি জরিপের কাগজপত্র সামনে আনলে মিথ্যা প্রমাণ হয় সাদিক অ্যাগ্রোর দাবি। কাগজ অনুযায়ী খালের জায়গা দখল করেই চলছে আলোচিত এই পশুর খামার। উচ্ছেদ কার্যক্রম শুরু করে ডিএনসিসি। এক্সকেভেটরের সহায়তায় ভেঙে ফেলা হয় সাদিক অ্যাগ্রোর একাংশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান খালে পানি প্রবাহ ফেরাতে কোনো অবৈধ দখলদারদেরই ছাড় দেওয়া হবে না। রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান। এদিকে স্থানীয় কাউন্সিলরের ছত্রছায়ায় খাল দখল হওয়ার অভিযোগ থাকলেও তিনিও কথা বললেন ভিন্ন সুরে। জানান সাদিক অ্যাগ্রো কিংবা অবৈধ দখলদারদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কে বা কাহারা যদি বলে থাকে যে আমার বন্ধু হয়ে থাকে, আসলে গরুর ব্যবসায় কখনো ব্যাপারে এক ফার্মার আরেক ফার্মারের বন্ধু হয় না। ওনাকে অনেকবার ওয়ার্ন করা হয়েছিল, পরেও দেখা যাচ্ছে উনি এখানে বিক্রি করতে অনেকবার ওনাকে জেন্টলম্যান হিসেবে বলা হয়েছিল, কিন্তু উনি ওটার
তোয়াক্কা করার প্রয়োজন মনে করেন। আমরা খালটা উদ্ধার করব। এদিকে এলাকার অন্যদের অভিযোগ সরে যাওয়ার জন্য খুব কম সময় পেয়েছেন তারা। কত বছর ধরে আছেন এই জায়গা? আমরা 18 বছর ধরে। 18 বছর ধরে এই জায়গা কি আপনার কেনা? না। তাহলে কিভাবে পেলেন জায়গা? জায়গা আমগো একজনে থাকবে, সেই মালিকের যার জায়গায় ম্যানেজার থাকবে, ম্যানেজার আমরা জানাইছি, হাউজিং এর অফিসে জানাইছি, তারা কেউ আসে না। তাহলে জায়গা যেহেতু না, এতদিন থাকছি অন জায়গায়। দখলমুক্ত করার পর মাটি সরিয়ে খালে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ডিএনসিসি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদের সবশেষ খবর জানবো এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, ভেঙে ফেলা হয়েছে সাদিক অ্যাগ্রোর অনেকটা অংশ। আমরা যতদূর দেখতে পাই আজকে সকালেও এই জায়গাগুলো ঠিক আগের মতো থাকলেও এই ভবনগুলো সাদিক অ্যাগ্রোর পক্ষ থেকে যেটা বলা হয়েছিল আজকে সকাল থেকেই, যে এই ভবনগুলো মূলত রামচন্দ্রপুর খালের কোনো অংশেই অবস্থান করছে না। কিন্তু এখন যেটা দেখতে পাওয়া গেছে, যখন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এলেন তখন দেখতে পেলেন এই ভবনগুলোর অনেকটা অংশই মূলত রামচন্দ্রপুরের যে খাল, সেই খাল দখল করে সেই ভবনগুলো গড়ে তোলা হয়েছে। এরপর সিটি কর্পোরেশন কিন্তু এখানকার যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান শুরু করে। এখন কিন্তু এই ভবনটির অনেকটা অংশ, যেই অংশগুলো মূলত রামচন্দ্রপুর খালের জায়গা অবৈধভাবে দখল করা ছিল, সেই অংশগুলো তারা ভেঙে ফেলেছেন। পাশাপাশি আরেকটা ব্যাপার যদি আমি জানিয়ে রাখি, আমরা সকালে এসেই যেটা দেখতে পেয়েছি যে এখানে যারা অবৈধ দখলদার ছিলেন সবাই কিন্তু সকাল থেকেই এই জায়গাগুলো ত্যাগ করতে শুরু করেন, এবং গতকালকে যেহেতু নোটিশ ছিল তাদের মধ্যে একটা ভয় ছিল যে সিটি কর্পোরেশন এসে তাদেরকে উচ্ছেদ করে দিবে। সুতরাং সকাল থেকেই তারা তাদের যে জায়গা, সেই জায়গাগুলো ছেড়ে দিতে শুরু করে। কিন্তু সকাল থেকে যারা এই সাদিক অ্যাগ্রোর যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন তারা এই জায়গাটা দখল করেননি। সুতরাং তারা এখানে আছেন, তাদের যে ব্যক্তি মালিকানাধীন একটি সম্পত্তির মধ্যেই তারা আছেন। কিন্তু সেই ধারণা কিন্তু ভুল প্রমাণিত হয় সিটি কর্পোরেশন আসার পরই। এখনও যেই জায়গাগুলোতে মূলত সাদিক অ্যাগ্রোর যে অংশটুকু এখনও রামচন্দ্রপুর খালের জায়গা দখল করে আছে, সেগুলো ভাঙার প্রক্রিয়া চলছে। অনেকটা শেষ হয়ে গিয়েছে। এখন মূলত সামনে আর কয়েকটি ভবন রয়েছে, ছোটোখাটো ভবন রয়েছে, সেই ভবনগুলো ভাঙার প্রক্রিয়া চলছে। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, এখন কিছুটা সময়ের জন্য যে উচ্ছেদ অভিযান সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই বেলা 2:30টার দিকে আমরা জানতে পেরেছি, 2:30টার দিকে সিটি কর্পোরেশন আবারও তাদের যে উচ্ছেদ অভিযান সেটা আবারও শুরু করবেন। আর সিটি কর্পোরেশন পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে এই যে রামচন্দ্রপুর খালে যে পানি প্রবাহ, এই পানি প্রবাহ ফেরত আনতে যত দখলদার আসুক সামনে, সবাইকেই উচ্ছেদ করে এখান থেকে বিতাড়িত করা হবে, এবং এই রামচন্দ্রপুর খালের যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহ আবারও আগের মতো করে ফিরিয়ে আনা হবে। এই ছিল রামচন্দ্রপুর খালের যে খালের উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য। ধ্রুব ব্যানার্জি, রাজধানী মোহাম্মদপুর থেকে। ছাগলকাণ্ডের পর শুধু মতিউর রহমানেরই নয়, বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর অনিয়মও। মাস দুয়েক আগে যশোরের একটি বাজার থেকে 1 লাখ টাকায় দেশি জাতের ছাগলটিকে এনে সাদিক অ্যাগ্রো কোরবানি ঈদে যার দাম হাঁকানো হয় 15 লাখ টাকা। একই সঙ্গে ছাগলটি বিদেশি ব্রিটেল জাতের তকমা লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসাইন। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সন্তান ইফাত যে বিটল জাতের ছাগলটি কিনেছিল, যেটি নিয়ে সারা দেশ দুয়ে আলোচনা সমালোচনা চলছে, যারই ধারাবাহিকতায় সাদিক অ্যাগ্রোতে অভিযান চলেছে। সেই ছাগলটি কিন্তু আসলে বিটল জাতের ছিল না। সাদিক অ্যাগ্রোর যে ম্যানেজার তিনি জানিয়েছেন এটি একটি দেশি জাতের ছাগল, যেটি যশোরের কোনো একটি বাজার থেকে সংগ্রহ করা হয়েছিল, যে সংবাদটি আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। আমরা যশোরের বিভিন্ন হাটে যোগাযোগ করেছি, আসলে এই জাতের ছাগলটি আসলে যশোরের কোন হাট থেকে কেনা বেচা হয়েছে। যশোরের সবচেয়ে বড় হাট সীমান্তবর্তী শার্শা উপজেলার 7 মাইল হাট, সেখানেও আমরা কথা বলেছি। আসলে কোনো হাটের থেকেই আমরা বিস্তারিত কোনো তথ্য পাইনি, তবে এতটুকু নিশ্চিত যে এই ছাগলটি একটি দেশি প্রজাতির ছাগল, যেটিকে বিটল মাত্র 1 লাখ টাকায় কেনা হয়েছিল এবং বিটল জাতের বলে 15 লাখ টাকায় বিক্রি করা হয়। এই ছাগলটি ভাইরাল হওয়ার কারণেই কিন্তু
এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত এই ছাগলটি কেনায় আগ্রহ প্রকাশ করে এবং তিনি 1 লাখ টাকা বুকিংও দিয়েছিলেন। এত মূল্য দিয়ে এই ছাগলটি কেনার কারণে কিন্তু আলোচনায় চলে আসেন তিনি এবং সেই সূত্র ধরে তার বাবার কর্মজীবনটিও সামনে চলে আসে, তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের বিষয়টিও চলে আসে, যেটা নিয়ে সারা দেশে সমালোচনা শুরু হয় এবং এই ঘটনার পর থেকেই কিন্তু এই ইফাত আত্মগোপনে চলে যান এবং মতিউর রহমান তার সন্তানকে অস্বীকারও করেছিলেন। সাদেক আগ্রো যে অবৈধভাবে খাল দখল করে এই আগ্রোটি প্রতিষ্ঠা করেছিল এবং তিনি চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে গরু ছাগল এনে প্রচারণার মাধ্যমে প্রভাব খাটিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতেন, সেই বিষয়টিকেও কিন্তু সামনে এসেছে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মতিউর রহমানের দুর্নীতি নিয়ে আরও একটি রিপোর্ট আমাদের হাতে আছে, আমরা সেটি পরে দেখব। এখন সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় আসামিদের নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে আমরা যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন, যাব তার কাছে। পার্থ, আমরা এখন সেই ট্রেনটিতে আছি যে ট্রেনটিতে চলন্ত ট্রেনে কিন্তু তরুণীকে ধর্ষণ করা হয়েছিল সেই উদয়ন এক্সপ্রেস ট্রেনে, এবং আমরা দেখছি যে আসামিকে আজকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছিল সেই আসামিকে নিয়ে কিন্তু এখন রেলওয়ে পুলিশ এসেছে এবং তারা কিন্তু তদন্ত করছে। এবং আমরা আছি এখন সেই এটি কিচেন রুম, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই কিচেন রুমে কিন্তু যে আসামিকে পুলিশ দ্রুততার সাথে গ্রেফতার করেছে, মূলত 4 জন আসামি, তার মধ্যে সবশেষ রাসেলকে কিন্তু আজকে গ্রেফতার করেছে। সেই রাসেলকে এনেই কিন্তু এই মুহূর্তে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ। আসলে সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল, কি কারণে আসলে তরুণীটি ধর্ষণের শিকার হয়েছিল, সার্বিক বিষয়ে খুঁটিনাটি জানার উদ্দেশ্যে কিন্তু আমরা দেখছি রেলওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই উদয়ন এক্সপ্রেসে কিন্তু এই মুহূর্তে তদন্ত করা হচ্ছে এবং সেই আসামি যে রাসেল আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তাকে নিয়ে এখানে আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কিচেন রুম এবং তার পরবর্তীতে হচ্ছে রান্নাঘর এবং এর পরবর্তীতে হচ্ছে গার্ড রুম, এবং সেই মূলত আমাদের পার্শ্ববর্তী যে রুমটি রয়েছে সেই রুমটিতেই কিন্তু আসলে তরুণীটিকে আসলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল সেই প্রমাণ কিন্তু এখানে পেয়েছে। এবং যে রাসেলকে এখানে নিয়ে আসা হয়েছিল সে আসলে দেখিয়ে দিয়েছে সেদিন রাতে সে নিজে স্বীকার করেছে পালাক্রমে কিন্তু তারা 4 জন সেই তরুণীটিকে কিন্তু ধর্ষণ করেছিল। মূলত যে কিচেন রুমটি আছে সেই কিচেন রুমের পার্শ্ববর্তী যে রান্নাঘরটি রয়েছে সেই রান্নাঘরে নিয়ে গিয়ে সেই তরুণীটিকে কিন্তু ধর্ষণ করা হয়েছে এবং তার পাশে কিন্তু একটি গার্ড রুমও ছিল, কিন্তু সেই গার্ড রুম থাকা অবস্থায় কিভাবে তরুণীটি ধর্ষণের শিকার হয়েছিল সেটি আসলে বড় প্রশ্নের বিষয়। রেলের নিরাপত্তার যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে সেটিও কিন্তু আসলে তদন্ত করে দেখা হচ্ছে। সেদিন যারা রেলের কর্তৃপক্ষ যারা ছিল, যারা গার্ডরা ছিল বা সেদিন দায়িত্বে যারা ছিল, তারা চাইলে সেদিন সেই তরুণীটিকে বাঁচাতে পারতেন কিনা সেই বিষয়টি কিন্তু এখানে তদন্ত করা হচ্ছে। এবং আমরা এখানে সাধারণ মানুষজন যারা আছে এবং নিরাপত্তা কর্মী যারা আছেন সেদিন চাইলে তারা তরুণীটিকে বাঁচাতে পারতেন, এমনটি আসলে অভিযোগ করেছেন এখানকার যারা সাধারণ মানুষজন যারা ট্রেনে চলাচল করে তারা। এবং রেলের যে গাফিলতি রয়েছে বা কিংবা সেদিন দায়িত্বরত পুলিশ যারা রয়েছেন তাদের কোনো গাফিলতি আছে কিনা সে বিষয়টিও কিন্তু আমরা দেখছি এখানে তদন্ত করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে উদয়ন এক্সপ্রেস আছে আমরা একটু দেখাতে চাই, এখন আমরা যে রুমটিতে আছি এই রুমেই মূলত মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল এবং আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটিতেই মূলত তরুণীটিকে ধর্ষণ করা হয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এটি হচ্ছে রান্নাঘর, এই রান্নাঘরে এনে 4 জন পালাক্রমে কিন্তু সেই তরুণীটিকে ধর্ষণ করে এবং এরা সবাই এসএন কর্পোরেশনের কর্মচারী ছিল বলে আমরা একটু জেনেছি। আমাদের সাথে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমরা একটু কথা বলতে চাই। আসলে কি বিষয় পেয়েছেন এখানে একটু যদি আমাদেরকে জানাতে। আমরা তো বেসিক্যালি হচ্ছে তদন্ত কার্যক্রম চালাচ্ছি। আমরা পুরোটা দেখার পরে আমরা আজকে যাকে পেয়েছি তাকে দিয়ে বেসিক্যালি আমরা নিজেরা কিছুটা আলামত উদ্ধার করার চেষ্টা করেছি এবং হচ্ছে আমরা হচ্ছে এখানকার ও কোন প্রেক্ষিতে কোথায় বসা ছিল আমরা একটা বুঝার সার্বিক বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করছি। আপনারা কি প্রমাণ পেয়েছেন এই ট্রেনে ধর্ষণ হয়েছিল? সেটা তো প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি, বাট পুরো তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এখনও পুরোপুরি আমরা কিছু বলবো না। বাট আমরা ধরে নিচ্ছি যে এটা তারাও আমাদের কাছে স্বীকার করেছে যে এরকম একটি ঘটনা ঘটেছে। যে রাসেলকে নিয়ে এসেছেন সে কি বলেছে যে আসামিকে এনেছেন?
আসলে সেটি তদন্তের বিষয়। আমরা এখন এই মুহূর্তে আপনাদের কাছে কিছু বলবো না, আপডেটটা আপনাদেরকে অন্যভাবে জানানো। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, আসলে রাসেলকে এনে আসলে তারা এখানে তদন্ত করছে এবং সেক্ষেত্রে এখানে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল সেই প্রমাণটি কিন্তু তারা পেয়েছে এবং আসলে পুরোপুরি যখন তদন্ত শেষ হবে তখন হয়তো আসলে বিষয়টি জানা যাবে সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল। তবে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত সেদিন রাতে আসলে এই যে রান্নাঘর, সেই রান্নাঘরে তরুণীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত উদয়ন এক্সপ্রেস থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এবার অন্যান্য প্রসঙ্গ। বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই ক্ষমতাসীনরা তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। এ সময় বেগম জিয়াকে অ্যাম্বুলেন্স সেবা না দেয়ায় ইউনাইটেড হাসপাতালের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা। গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে নড়ে চড়ে বসে দলটির নেতারা। চিকিৎসকদের পাশাপাশি তারাও উদ্বিগ্ন হয়ে পড়েন। অন্যায়ভাবে বেগম জিয়াকে সরকার বন্দী করে রেখেছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে বিএনপি। দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। অসুস্থ বিএনপি নেত্রীকে অ্যাম্বুলেন্স ও 2টি ইনজেকশন না দেয়ায় ইউনাইটেড হাসপাতালের সমালোচনা করেন তারা। আমাদের নেত্রীকে মুক্তি করতে চাই, একটাই রাস্তা আমাদের সামনে এখন খোলা, সেটা হলো রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারকে, এই অবৈধ সরকারকে উৎখাত করা। ইউনাইটেড হসপিটাল সেদিন বেগম খালেদা জিয়াকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা ও মানবতা অস্বীকার করেছে। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই, আমি কখনো ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে যাব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার বেগম জিয়াকে বন্দী করে রেখেছে, আবারও তাকে সাজা ভোগ করাতে সরকার চক্রান্ত করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। আরেকটা চালাকি আছে, চালাকিটাকে আমরা অনেকেই বলি না, 6 মাস করে সাজা স্থগিত করছে। তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। সরকার প্রধানের ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণকে বোকা বানিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে সরকার। উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য করি না, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। সরকার পতনের দাবির পাশাপাশি বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবির আন্দোলন একসাথে চলবে বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি তামাশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বলেন, তাদের লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করা নয়, তারা চায় পলাতক তারেক রহমানকে দলে প্রতিষ্ঠা করতে। সকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় পলাতক নেতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান কামরুল ইসলাম। নতুন প্রজন্ম আসুন, আমরা ধূমপান মুক্ত, মাদক মুক্ত থেকে সুস্থ মানব সম্পদ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাশে থেকে বঙ্গবন্ধু রেখে যাওয়া সোনার বাংলার এই মানুষগুলো আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে। তার নির্বাচনে আসে না, আন্দোলনও তারা সফল কাম, এটা বলতে পারবেন না। আন্দোলন বারবার আন্দোলনের নামে তারা সন্ত্রাস করে, এটা হইল তাদের একটা ভেলকিবাজি, মিথ্যা, ধোঁকা। তারা খালেদা রেখে জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায়, রাজনীতি হিসেবে তারেককে প্রতিষ্ঠিত করতে চায়। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শিশুদের প্রাথমিক শিক্ষা 2 বছর মেয়াদী করার পরিকল্পনা করছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান।
সমাজ ও তার দোসরদের পাশবিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে। আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি। কেউ করলো আবৃত্তি, কেউ এলো সমবেত সঙ্গীত নিয়ে, আবার কেউ বা এলেন দলীয় নৃত্যের তালে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই পেশাদার শিল্পীদের মতো করেই সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরলেন প্রাইমারি পড়ুয়া এক ঝাঁক ক্ষুদে শিল্পী। মন্ত্রমুগ্ধ হয়ে শিশুদের এসব পরিবেশনা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তাকে এত কাছে পেয়ে যেন মৌমাছির মতো করেই ঘিরে রাখল দেশের বিভিন্ন প্রাইমারিতে পড়া এসব শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়া এবং বিষয়ভিত্তিক 18টি ক্যাটাগরিতে শীর্ষ অবস্থানের জন্য 36 জন শিক্ষার্থীকে পদক দেয়া হয়। এছাড়া শিক্ষা সংশ্লিষ্টতায় জড়িত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানকে দেয়া হয় প্রাথমিক শিক্ষা পদক 2023। বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। জানান, সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই সরকারের লক্ষ্য। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। স্কুল ফিডিং কার্যক্রমে কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলার। স্কুল ফিডিং এর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, তবে সেটা আমি চাই আমরা সরকারিভাবে করতে গেলেই হবে এখানে গুদাম বানাও, ওখানে খাবার আনো, ওখানে করো, এসব না। ওটা একেবারে কমিউনিটি ভিত্তিক হবে। শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না। আমি একবার পরীক্ষা করে পরে বললাম যে এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয়। গেল 1.5 যুগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মহিলা শিক্ষকের হার অন্তত 3 গুণ বেড়েছে বলেও জানান সরকার প্রধান। মহিলা শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে ক্ষতি করা যাবে না কোনো বাংলাদেশির, জান্তা সরকার ও বিদ্রোহীদের সতর্ক করেছে বাংলাদেশ, জানালেন বিজিবির মহাপরিচালক। আবারও মতিউর রহমানের দুর্নীতির খবর। একের পর এক বেরিয়ে আসছে ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানের অঢেল সম্পত্তির হিসাব। পদবীর দাপটে টঙ্গীতে গড়ে তুলেছেন শিল্প কারখানা। রাতারাতি গার্মেন্টস কর্মী ভাই বনে গেছেন শিল্পপতি, যার মালিকানায় আছেন দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারও। দখল করে রেখেছেন 19 কোটি টাকার জমিও। এছাড়া নামে বেনামে গড়েছেন আরও সম্পদ। রাজিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। ছেলের একটা ছাগল কাণ্ডেই সব অর্জন শেষ। দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্নীতির শিরোমণিতে আলোচনায় তাই জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতাধর সাবেক কর্তা ব্যক্তি মতিউর রহমান। তদবির জুড়ে চেয়ারে বসে 2 হাতে কামিয়েছেন। বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি গাড়ি, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, প্লট, ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি। ঢাকা, নরসিংদী, বরিশালের পর গাজীপুরেও খোঁজ মিলেছে মতিউরের সাম্রাজ্যের। টঙ্গী শহরের তিলারগাতি এলাকায় এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটি
মতিউর রহমানের। তবে কাগজে পত্রে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির মালিকানা দেখানো হয়েছে দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার এবং ভাই কাইয়ুম হাওলাদারের নামে। একসময় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কাইয়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে। এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটিতে গেলে জানা যায় মতিউর রহমানকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে মালিক পক্ষের কেউ আর ফ্যাক্টরিতে আসছেন না। প্রথম খুলছে তো ফ্যাক্টরি, এখন পর্যন্ত কেউ আসেনি। স্থানীয় কাউন্সিলর বলছেন 2-1 বছরের মধ্যে এই ফ্যাক্টরিটি বহুতল ভবন করে সম্প্রসারণ করা হয়েছে। পাশেই প্রায় আরও 19 কোটি টাকার জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন মতিউরের ভাই। শাম্মী আর কিতে কাইয়ুম এই একটা জয়েনের ব্যবসা আছে। ফ্যাক্টরি একসময় ছোট ছিল, এখন তো এটা রাতারাতি 10 তলা একটা বড় বিল্ডিং হয়েছে, 8 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। আনুমানিক যে জমিটা কিনছে ওই জমিটার মূল্য আছে 15 থেকে 20 লাখ টাকা কাঠা। এর বাইরেও গাজীপুরের পুবাইল সহ বেশ কয়েকটি স্থানে মতিউর রহমানের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ছাগলকাণ্ডের 14 দিন পর জনসম্মুখে আসলেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হলেও এতদিন লাপাত্তা ছিলেন লায়লা কানিজ। বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো খোঁজ পাননি কেউ। শিক্ষক হয়ে কিভাবে গড়ে তুলেছেন এমন অঢেল সম্পদ নিয়ে বিতর্ক সহ নানা সমালোচনার পরেও গণমাধ্যমের সামনে আসেননি তিনি। অবশেষে আজ সকালে অফিস করেন, অংশ নেন 2টি সভায়। সভা শেষে বের হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কোনো কথা বলেননি তিনি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মিশনে অংশ নেয়া 7 জনকে গ্রেফতারের দাবি করলেও এখনও সুনির্দিষ্ট কারণ জানতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এখন পর্যন্ত ব্যবসায়িক ও রাজনৈতিক সহ অন্যান্য কারণ আমলে নিয়েই চলছে তদন্ত। এমপি আনোয়ারুল আজিম খুনের ঘটনায় জড়িত হিসেবে এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান ও ফয়সাল। এই দুজন খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। শিমুল ধরা পড়লেও এতদিন পলাতক ছিলেন মোস্তাফিজ, ফয়সাল। শেষ পর্যন্ত তাদেরও গ্রেফতার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির কর্মকর্তাদের দাবি গ্রেফতারকৃতরা এমপিকে খুনে সরাসরি অংশ নেন। ঘটনার 11 দিন আগে তারা কলকাতায় গিয়ে ওঠেন নিউ মার্কেট এলাকার একটি হোটেলে। খুনের 6 দিন পর ঢাকায় ফিরে চলে যান আত্মগোপনে। দেশে ফিরে বারবার অবস্থান পরিবর্তন করতে থাকেন মোস্তাফিজ ও ফয়সাল। সর্বশেষ তারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বী পরিচয় দিয়ে আশ্রয় নেন একটি কালী মন্দিরে। পুলিশের ভাষ্য, আনোয়ারুল আজিমকে অচেতন করতে চেতনানাশক দিয়েছিলেন ফয়সাল। চেয়ারে বেঁধে রাখার কাজ করেন মোস্তাফিজ সহ কয়েকজন। তাকে বিবস্ত্র করবে এবং তাকে চেয়ারে বেঁধে রাখবে। সে চেয়ারটাও সে 17,000 টাকা দিয়ে সে কলকাতার একটা মার্কেট থেকে সে কিনে এনেছে। ক্লোরোফর্ম সে কিনে আনছে এবং যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছড়ি টড়ি সেগুলিও সিয়াম এটা এনে দিয়েছে ফয়সাল সাজির কাছে। ফয়সাল সাজির বাসায় নিয়ে আসছে। কিলিং মিশনে অংশ নেওয়া সবাইকে গ্রেফতারের দাবি করলেও এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে পারেনি ডিবি। সবগুলি কারণই খতিয়ে দেখছি এবং আমরা রিমান্ডে এনে পুঙ্খানুপুঙ্খ এদেরকেও জিজ্ঞাসাবাদ করব। রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। খুনের এই ঘটনায় এ পর্যন্ত 9 জন গ্রেফতার হয়েছেন। তাদের 2 জন আছেন ভারতে। তাকে ভারতের বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি ট্রাম্প বাইডেন। 2 নেতার বিদেশ নীতিতে থাকবে বিশেষ নজর। অনুষ্ঠান দেখতে মুখিয়ে মার্কিন ভোটাররা। খাল দখলই কাল হয়েছে মিরপুরের। দীর্ঘদিনের দখল আর দূষণের প্রভাবে কল্যাণপুর খালের একাংশ দখল হওয়ায় একটু বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। ডুবে যাচ্ছে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, পাইকপাড়া। নতুন সড়ক, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করেও মিলছে না সুফল। রাশেদ লিমনের রিপোর্ট। যেন বাতির নিচে অন্ধকার, উপরে ফিটফাট, ঠিক নিচেই সদরঘাট।
মেট্রো রেলে যাপিত জীবনে আধুনিকতার ছোঁয়া পাওয়া মিরপুরবাসী একটু বৃষ্টিতেই নাজেহাল। এই যে বুধবার সকালে 1 ঘন্টায় 61 মিলিমিটার বৃষ্টিতেই পানিবন্দী শেওড়াপাড়া, কাজীপাড়া আর পাইকপাড়া। সকাল সকাল স্কুল অফিসগামীদের ডুবতে হয়েছে কোমর পানিতে। দুর্ভোগ দুর্দশা সব যেন নেমে এসেছে এই এলাকায়। উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় মানে কোমরের উপরে কাঁচা দিয়া। মানুষজন পড়ে যাইতেছে, আমি তো পা ভেঙে আসলো, আমার নদী হয়ে গেছে এখন মনে হচ্ছে। আবার কথা থাকলেও কল্যাণপুর খালের শাখা উমোচ উপচে তলিয়ে গেছে আশপাশ। বুঝতে আর বাকি নেই সর্বনাশটা হয়েছে কোথায়। কথা ছিল এই পানি প্রবাহিত হবে খাল দিয়ে, তবে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সেই খালের পানি এখন সড়ক দিয়ে অর্থাৎ উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, যার মূল কারণ স্থানীয় কাউন্সিলর বলছে দূষণের পাশাপাশি দখলও। এবং অভিযোগ আছে এই ওয়াসার যে এই পাম্পটি বসানো হয়েছে সেটিও খালের জমি দখল করে, এবং এই পাশটাতে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে যেগুলো খালের জমির উপরেই তৈরি করা হয়েছে। এবং ধীরে ধীরে খালের দুই পাশে যারা বসতি স্থাপন করছেন তারা দখল করে নিচ্ছেন খালের জায়গা, যার পরিণাম এখন চোখের সামনে। প্রথমে ছিল ওয়াসা, এখন সিটি কর্পোরেশন আন্ডারে আসছে। সিটি কর্পোরেশন ইচ্ছা করলে এটা উদ্ধার করতে পারে। কাউন্সিলর তো কইতেছে এটা খালের উপরে হয়েছে, তাই আমরা বলতে পারি। খাল তো দখল হয়ে যাচ্ছে। কারা করতেছে দখল? দখল করতেছে যাদের মানে করে টিনশেড বাড়ি আছে, এখন তারা কে করতেছে এটা তো না, যার জায়গা আছে এ করতেছে। আবার উন্নয়নের নামে খালের উপর কালভার্টও কম ভোগাচ্ছে না। দূষণের জন্য সাধারণ নাগরিকদের দুষলেও দখলদারদের কাছে নিজেদের অসহায় মানছেন খোদ স্থানীয় কাউন্সিলর। বলছেন দিনে দিনে প্রভাবশালীরাই কিলে খাচ্ছে এসব খাল। যারা প্রভাবশালী, যারা অন্যায়কারী, যারা মাসেলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। তো এই ধরনের আমাদের সমাজে কিন্তু এই ধরনের লোকের অভাব নাই। খালের গভীরতা এবং দুপাশ যে দখল হয়ে গেছে, এই দুটি বিষয় যদি আমরা সমাধান করতে পারি, এই জোনটাতে কোনো প্রকারের জলাবদ্ধতা থাকবে না। নগরবিদ্যা বলছেন ক্ষমতাধারীরা কখনোই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়, তাই নগর কর্তৃপক্ষকেই দায় নিয়ে এসব খাল উদ্ধার করতে হবে। প্রভাবশালী চরিত্র যাই হোক, তাকে সেখান থেকে উৎখাত করে এই ফ্লোগুলোকে ফেরত আনা, এইটা আসলে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, এবং এটা কাউন্সিলর সহ পুরো নগর ব্যবস্থাপনার দায়িত্ব। দখল মুক্তের পাশাপাশি দূষণ কমাতেও ব্যবস্থা নেওয়ার তাগিদ এই নগরবিদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফেঞ্চুগঞ্জ সহ বালাগঞ্জ ও ওসমানীনগরের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীর গতিতে। সে খবর আমরা জানবো। ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের অত্যন্ত প্রাচীন একটি বাজার ফেঞ্চুগঞ্জ বাজারে। এই ফেঞ্চুগঞ্জ উপজেলার যে মূল বাজারটি, এই বাজারটি আজকে থেকে 10-12 দিন পানিবন্দী হয়ে আছে। শুধুমাত্র এইবার নয়, এই মৌসুমে এবার দ্বিতীয়বারের মতন এই একটু বৃষ্টি হলে বা কুশিয়ারা নদীর পানি একটু বাড়লেই এই বাজারটি পুরো দোকানে প্রায় 1 থেকে 1,500 ব্যবসায়ী আছে বা দোকান আছে, সব ব্যবসায়ীরা পানি নিচে তলিয়ে যায়। এই কারণ হচ্ছে গিয়ে এই কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত কোনোভাবেই নামছে না। আজ যদি বলি, আজ এই মুহূর্তে প্রায় 88 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি। সিলেট অঞ্চলের আজ যে নদীগুলো আছে, সুরমা, কুশি সব নদীর পানি কিন্তু বিপদসীমার অনেকটা নিচে দিয়ে নেমে চলছে, কিন্তু এখন পর্যন্ত নামছে না। আমি একটু দেখাতে চাচ্ছি যে এই দোকানপাটগুলো ভরে আছে এবং এখানে যে পানিগুলো নামছে এই কুশিয়ারা নদীতে এই বিলের পানি বা হাকালুকি হাওরের পানি এসে কুশিয়ারা নদীর পানিকে আরো ফুলিয়ে দিচ্ছে, যার কারণে এই কুশিয়ারা নদীর পানি কোনোভাবে বিপদসীমার নিচে নামছে না, যার ফলে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমায় 3টি উপজেলার মানুষ, বিস্তীর্ণ এলাকার মানুষ পানিতে বন্দী হয়ে আছে। দেখতে পাচ্ছেন এই যে কুশিয়ারা নদী তীরে ফেঞ্চুগঞ্জ বাজারে ইন্তাজ আলী মার্কেট, এই মার্কেটে এই দোকানপাটগুলো বন্ধ রয়েছে আজ 10-12 দিন থেকে, বা এই যে এই মার্কেটে রয়েছে 2 থেকে 2.5 কিলোমিটার এই বাজারে অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। দুই একাংশ থেকে কিছু কিছু পানি কমতে শুরু করেছে, তারপরে কমার যে হার, সেই হারটিও অত্যন্ত কম, এবং এইভাবে কমতে থাকলে এই পানি নামতে নামতে আরো হয়তো সপ্তাহখানিক লেগে যাবে। কারণ গতকালকে থেকে আজকে পর্যন্ত মাত্র 4 সেন্টিমিটার পানি নেমেছে। 24 ঘন্টায় 4 সেন্টিমিটার করে, কোনো 24 ঘন্টায় 2-3 সেন্টিমিটার করে পানি নামছে। মোটামুটি বলা যায় কুশিয়ারা নদীর পানি এই অবস্থা থেকে একেবারে শুকনো হতে আরো হয়তো 3-4টা দিন সময় লেগে যেতে পারে। মোটামুটি এই ছিল কুশিয়ারা নদীর পানি বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যে মূল বাজার, সেই বাজার এখনো পানিবন্দী হয়ে আছে। এটি শেষ খবর।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে সহকর্মী ইকরামুল কবির। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কোনো বাংলাদেশি যাতে আক্রান্ত না হয় সেজন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের সঙ্গে কথা হয়েছে, জানিয়েছেন বিজিবির মহাপরিচালক। চট্টগ্রামে বাহিনীটির 101তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি কথা বলেন সীমান্ত পরিস্থিতি নিয়েও। কঠিন প্রশিক্ষণ আর দেশের সার্বভৌমত্ব রক্ষার মৌলিক প্রশিক্ষণ শেষ করলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নবীন সৈনিকরা। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বাহিনীটির মহাপরিচালক। সীমান্ত রক্ষায় সৈনিকদের দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। এ বাহিনীর সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। পরিদর্শন শেষে সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক। উঠে আসে দেশের সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনার প্রসঙ্গ। সর্বশেষ পরিস্থিতি হলো এখানে অপারেশন চলমান আছে এবং সম্পূর্ণভাবে এলাকাকে অত্র ওই বান্দরবন অধ্যুষিত থানচি, রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত এবং এই বিচ্ছিন্ন যে সন্ত্রাসী গোষ্ঠী তারা সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকবে। বাহিনীর আধুনিকায়ন ও উন্নত প্রশিক্ষণের বিষয়ে নতুন নতুন পরিকল্পনার কথাও জানান বিজিবি প্রধান। তরুণ রিক্রুটসদের স্বপ্ন পূরণ হলো আজকের এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে। আর শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিজেদের উৎসর্গ করলেন বিজিবির নতুন সদস্যরা। চট্টগ্রাম থেকে নিবিড় সাহা, সময় সংবাদ। সরকারি কর্মকর্তাদের সর্বগ্রাসী ক্ষুধা বেড়ে যাওয়ায় নৈতিকতার অবক্ষয় হয়েছে। এজন্য গণমাধ্যম আর সৎ কর্মকর্তাদের খুঁজে পায় না। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব সত্যজিৎ কর্মকার। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, ব্যক্তি থেকে রাষ্ট্র সব জায়গায় শুদ্ধাচার লালন করতে হবে। কর্মকর্তাদের দায়িত্ব ঠিকভাবে পালনে উৎসাহ দিতে কয়েক বছর ধরে শুদ্ধাচার পুরস্কার দিয়ে আসছে সরকার। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের NEC সম্মেলন কক্ষে চলতি পুরস্কার পাওয়া 3 জনের হাতে পদক তুলে দিল পরিকল্পনা বিভাগ। অনুষ্ঠানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাই ছিলেন অনুপস্থিত, যা ইতিবাচক নয় উল্লেখ করে পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, স্বতঃস্ফূর্ত উপস্থিতি না থাকাই প্রমাণ করে তাদের মধ্যে সমন্বয় ও উদাসীনতা আছে। দেশ অনেক কিছু দিলেও অগ্রাসী ক্ষুধায় নীতি নৈতিকতা ঠিক থাকছে না সরকারি কর্মকর্তাদের। আমাদের চাই আরো চাই, এই চাই আরো চাই থেকে আমাদের বের হতে হবে। আমাদের কি লাগবে, আমাদের মানে নিজে ঠিক করতে হবে আমার কদ্দূর আছে, আমাদেরকে সরকার কি দিচ্ছে, সেই জায়গায় যদি আমরা সেই জায়গাটা যদি সচেতন থাকি তাহলে তো আর কিছু লাগে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন ধরে রাখতে হলে ব্যক্তি থেকে রাষ্ট্র সব জায়গায় শুদ্ধাচারের বিকল্প নেই। শুদ্ধাচার বাদ দিয়ে তার বিপরীত যে শব্দ অনাচার দিয়ে কোনো সমাজ টিকতে পারে না। মানুষের ভূমিকা হলো অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, অনাচারের বিরুদ্ধে শুদ্ধাচার প্রতিষ্ঠিত করবার। ভবিষ্যতে সব শ্রেণীর সরকারি কর্মকর্তাকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান পরিকল্পনা কমিশনের সদস্যরা। জানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নিচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে মার্কিন গণমাধ্যম CNN আয়োজিত ঐতিহাসিক এই বিতর্ক। অনুষ্ঠানটি দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিক সহ সারা বিশ্বের নাগরিকরাও। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। 2020 সালের মতো এবারও প্রতিপক্ষ বাইডেন ও ট্রাম্প।
দেশটিতে এরই মধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই নেতা। সমাবেশগুলোতে একে অপরের বিরুদ্ধে তুলে ধরছেন নানা অভিযোগ। নির্বাচন ঘিরে দুটি মুখোমুখি বিতর্কে অংশ নেবেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট। এই বিতর্ক দুটির আয়োজক CNN ও ABC। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে CNN এর আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয়টি হবে আগামী 10 সেপ্টেম্বর। 4 বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কের মঞ্চে উঠবেন তারা। প্রথম বিতর্কের বিষয়বস্তু কি হবে তা নিয়ে CNN কিছু না জানালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সীমান্ত নিরাপত্তা, অভিবাসী, ট্রাম্পের মামলা ও বাইডেনের ছেলের মামলার বিষয়গুলো উঠে আসতে পারে। এছাড়াও ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে কোভিড নীতি, ক্যাপিটল হিলে দাঙ্গার প্রসঙ্গ তুলতে পারেন বাইডেন। অন্যদিকে বাইডেনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা অবহেলা ও কূটনৈতিক ব্যর্থতার মতো প্রসঙ্গ তুলে ধরতে পারেন ট্রাম্প। মার্কিন ইতিহাসে এই প্রেসিডেন্সিয়াল ডিবেটকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। 90 মিনিটের এই বিতর্ক দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরা। একই সঙ্গে বৈশ্বিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দুই নেতার অবস্থানের উপর নজর থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়েরও। রাহানুল রানা, সময় সংবাদ। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সের পরেও ক্রিকেটারদের পক্ষে সাফাই গাইছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সুযোগ পেয়েও সেমির টিকিট হাতছাড়া হলেও সুপার 8 থেকে বিশ্বকাপ শেষ করতে পেরে সন্তুষ্ট বোর্ড প্রধান। ক্রিকেটাররা বাজে ফর্মে থেকে টুর্নামেন্ট শেষ করলেও নাজমুল হাসান পাপনের চোখে সেরা ক্রিকেটাররাই। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ অদূর ভবিষ্যতে আর আসবে কিনা বলা কঠিন। তবে আসর থেকে ছিটকে পড়া নিয়ে সবার যত না দুঃখ, তার চেয়ে অনেক বেশি ক্ষোভ, হতাশা, বিস্ময় শান্ত সাকিব মাহমুদুল্লাহদের খেলার ধরন নিয়ে। যদিও দেশ বিদেশে যখন ব্যাপক সমালোচনা, তখনই বড় গলা ক্রিকেট বোর্ড কর্তাদের। সংশ্লিষ্ট কারোই যেন এতটুকু মন খারাপও হয় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে, এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা। প্রশ্ন উঠেছে বোর্ডের দল নির্বাচন নিয়ে। বিকল্প খেলোয়াড় তুলে এনে পাইপলাইন শক্তিশালী করতেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বিসিবির। জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় বারবার ব্যর্থ হলেও দায়িত্বে বহাল থাকেন কোচ, ক্যাপ্টেন কিংবা কর্মকর্তা। প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে না পারায় দিনের পর দিন বাজে পারফরমেন্সের পরও নানা রকম তকমা নিয়ে দলে টিকে থাকেন অনেকে। অথচ বোর্ড প্রধানের চোখে এরাই সেরা। এই যে তানজিদ তামিম, বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না। টি-20 বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া 9 দলের মধ্যে একমাত্র বাংলাদেশি কখনো সেমিফাইনালে উঠতে পারেনি। তারপরও দল নিয়ে বিসিবি সভাপতির এমন বক্তব্য সত্যিই নিরাশ করে সবাইকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর অনিয়ম। খালের জায়গা দখল করে হাট সমান ফার্ম। অভিযানের খবরে রাতেই পশু গায়েব। যশোর থেকে লাখ টাকায় ছাগল এনে পাকিস্তানি বলে দাম হাঁকে 15 লাখ। চলন্ত ট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামিদের নিয়ে পুলিশের অভিযান। অ্যাটেন্ডেন্ট নিরাপত্তা কর্মী থাকার পরেও কিভাবে কাণ্ড মেলেনি উত্তর। নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবং বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার। অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা বলছে আওয়ামী লীগ। লক্ষ্য তারেককে ফেরানো। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের। জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি তাণ্ডব। গাজায় 24 ঘন্টায় আরও 60 মৃত্যু। সিরিয়া ও লেবাননেও হামলা। আইআরজিসির সঙ্গে মিলে পাল্টা হামলা হাউথির। আবারও উত্তাল মিয়ানমার। এবার শান রাজ্যের শহর দখলে নিয়েছে টিএনএলএ। 2 বেসামরিক নাগরিক নিহত। অস্ত্রবিরতি